নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েক বছরে কেন্দ্রীয় এজেন্সির হানা এ রাজ্যে নতুন নয়। কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তরজা সেটাও নতুন নয়, কিন্তু আজ সকালে বাংলা যে চিত্র প্রত্যক্ষ করল তার নজিরবিহীন। শেখ শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছে তালা ভাঙার চেষ্টা করা মাত্রই ঝাঁকে ঝাঁকে গ্রামবাসী, শেখ শাহজাহানের অনুগামীরা তারা এসে ঝাঁপিয়ে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর। তিনজন আধিকারিকের, যাদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার, তার মাথায় স্টিচ করতে হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, সিআরপিএফের গাড়ি ভাঙচুর করা হয়েছে। কোনো রকমে পালিয়ে যেতে বাধ্য হন ইডির আধিকারিকরা। রীতিমতো তাণ্ডব চালায় এই শেখ শাহজাহানের অনুগামীরা। সংবাদ মাধ্যমকেও রেয়াত করা হয়নি। আমাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছেন, আমাদের গাড়ির চালক আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। শুধুমাত্র জি24 ঘন্টায় নয়, এবিপি আনন্দে আমাদের যে সহকর্মীরা, নিউজ 18 বাংলায় আমাদের যে সহকর্মীরা, ক্যালকাটা নিউজে আমাদের যে সহকর্মীরা, তারা আক্রান্ত হয়েছেন। বেধড়ক মারধর করা হয়েছে তাদের, এবং কার্যত দীর্ঘক্ষণ ধরে সেখানে তাণ্ডব চালানো হলো। আর এরপরই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই সব নিয়ে আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন, অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা শান্তনু কর। আমি আলোচনায় আসব এবং জানিয়ে রাখি আমাদের সঙ্গে কিছুক্ষণের জন্য যোগ দেবেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। পার্থদা, মৌপিয়া, আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টা স্টুডিও থেকে। তবে আলোচনায় আসার আগে চোখ রাখবো প্রতিবেদনে। এবার তদন্তে নেমে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। শাসক নেতার ডেরায় গিয়ে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সকাল সন্দেশখালীর সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় 5 জন ইডি আধিকারিকের একটি দল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর 14 জন জওয়ান। শাহজাহানের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। কিছুক্ষণ ধরে দরজা ভাঙার চেষ্টা করেন তারা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুহূর্তের মধ্যে শাহজাহানের বাড়ি ঘিরে ফেলে উন্মত্ত জনতা। অভিযোগ, সেই সময়েই ইডি আধিকারিকদের মারধর করা হয়। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ভাঙচুর চালানো হয় বাহিনীর গাড়িতেও। হামলায় মাথা ফাটে ইডির 2 জন শীর্ষ আধিকারিকের। ইডি সূত্রের দাবি, শুধু হামলা নয়, তাদের গাড়িতে থাকা ব্যাগ, ল্যাপটপও গায়েব হয়ে গিয়েছে। রেহাই পায়নি সংবাদ মাধ্যম। শাহজাহান বাহিনীর হামলায় আক্রান্ত হন জি24 ঘন্টার প্রতিনিধিরা। এর দৃষ্টির পাশাপাশি নির্বিচারে লাঠি ঘুষি চালানো হয়, ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। জি24 ঘন্টার পাশাপাশি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দ, কলকাতা টিভি, নিউজ 18 বাংলা, ক্যালকাটা নিউজের প্রতিনিধিরাও। সরবেরিয়ায় ইডির উপরে হামলার ঘটনায় এদিন সরব হন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তার এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা শুনানি চলছিল। তার মাঝেই সরবেরিয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? এরপর সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি করছেন? 2 জন অফিসারকে মেরেছে, আপনারা 200 জন পাঠান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন তোলার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের উদ্দেশ্যে কড়া বার্তা দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. গোটা ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে সরব হয় বিজেপি। অন্যদিকে দুঃখ প্রকাশ করেও অশান্তির পেছনে চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্য প্রশাসন। এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। এটা বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এটা পরিষ্কার বুঝে যেতে হবে যে প্রতিদিন যারা কিছু জন আছেন যারা সর্বক্ষণ আগুন জ্বালাতে চায়, এরা আগুন নিয়ে খেলছে এবং সেখানে ক্ষয়ক্ষতি করছে বাংলাকে। সুতরাং এই ফাঁদে পা দেবেন না।
গরু থেকে কয়লা পাচার, শিক্ষা থেকে পুরো নিয়োগ কেলেঙ্কারি। রাজ্যে একাধিক দুর্নীতি তদন্ত করছে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি। তদন্তের স্বার্থে বাঘা বাঘা নেতা মন্ত্রীদের বাড়িতেও হানা দিয়েছেন এজেন্সির আধিকারিকরা। তা নিয়ে বিতর্ক, রাজনৈতিক চর্চা কম হয়নি। কিন্তু তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সির আক্রান্ত হওয়ার এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পার্থ ভৌমিকের কাছে শুরুতে আসবো। পার্থদা ডেফিনেটলি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা শাসক নেতার বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছেন, সেই কারণে এরকম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে। সংবাদ মাধ্যম আক্রান্ত, ইডি আধিকারিকরা আক্রান্ত, 3 জন ইডি আধিকারিক তাদের বেশ জখম হয়েছেন, যাদের মধ্যে একজন এইচডিইউতে রয়েছেন। এটা কি বার্তা দেয়? প্রথম কথা হচ্ছে, যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের জন্য অতি অবশ্যই দুঃখ প্রকাশ করছি, এবং আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার উপরে নির্ভরশীল বিশ্বাস। আমি শুধু একটি কথা আমি আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, এই যে ইডি আধিকারিকরা যাচ্ছে, এটা রাজ্য সরকারের আওতাধীন হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা, কিন্তু এই ইডি যারা গেলেন তারা রাজ্য সরকারকে এক ফোঁটা ইনফরমেশন দিলেন না। জানলো কে শুভেন্দু অধিকারী, জানলো কে সুকান্ত মজুমদার, জানে কে রাজ্যপাল, জানে কে সংবাদ মাধ্যম, জানে কে অভিজিৎ গাঙ্গুলি, আর জানে না কে যার জানার সব থেকে আগে অধিকার সেই রাজ্য সরকার। প্রথমত পার্থবাবু বলে রাখি, বাকি কারা জানেন তার দায়িত্ব তো আমি নিতে পারবো না। এটুকু বলতে পারি, সংবাদ মাধ্যম কোথায় যাচ্ছেন ইডি আধিকারিকরা সেটা সংবাদ মাধ্যমের কাছে খোঁজ ছিল না। সংবাদ মাধ্যম সদা সতর্ক থাকে। সংবাদ মাধ্যমের কর্মীরা তারা আমাদের যে ধরনের মোডাস অপারেন্ডি সেই অনুযায়ী আমরা অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছেছি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের নেতার বাড়িতে তল্লাশি, সেখানে কিভাবে এই কথাটা পাঁচকান করবে যে কোনো এজেন্সি, সেটা রাজ্যের এজেন্সি হোক, সেটা কেন্দ্রীয় এজেন্সি হোক। ও তাহলে রাজ্য সরকারকে যদি না জানায়, রাজ্য সরকার তাহলে নিরাপত্তার ব্যবস্থা করবে কি করে? আপনি আমায় বলে দিন তো, যদি রাজ্য সরকারের গোচরে না থাকে তাহলে রাজ্য সরকার এরকম পরিস্থিতি হবে কেন? আপনার দলের নেতার এতটা লাপরোয়াহি কি করে হয় যে তার অনুগামীরা এরকম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে? তারা তো কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আমি একটা কথা পরিষ্কার, তদন্ত যাই হোক না কেন, এবং পার্থবাবু এর আগে তো আমরা দেখেছি একের পর এক প্রভাবশালী তারা তাদের বাড়িতে তল্লাশি চলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তারা অ্যারেস্টেড হয়েছেন। ফিরহাদ হাকিমের মতো প্রভাবশালী মন্ত্রী, তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হোক বা কলকাতা সেখানে গেছেন। কি এই শেখ শাহজাহান, যার এত বড় বেপরোয়া আচরণ, যে কি তার অনুগামী কেন্দ্রীয় এজেন্সির উপর এরকম ভাবে চড়াও হয়? আপনাদের নেতাদের থেকেও বড় নেতা হয়ে গেছে নাকি শেখ শাহজাহান? আপনার কথার মাধ্যমেই এটা প্রমাণিত যে না, তাহলে আপনার কথা থেকেই এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এর সাথে জড়িত নয়, এবং যারা গন্ডগোল করেছে তাদের কারোর কাছে তৃণমূলের ঝান্ডা ছিল না। অতএব কোথায় কার অনুগামী ঝামেলা করেছে এইটা অনেক আগেই সমাধান হয়ে যেতে পারত যদি ইডি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার না করে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী রাজ্য সরকারকে ইনফর্ম করে কোথাও রেটে যান। আমার মনে হয় সকালবেলা জানাতে পারতেন। আচ্ছা, রাজ্য সরকারকে জানাবেন না, চিফ সেক্রেটারিকে জানাতে পারতেন, কাছাকাছি গিয়ে জানাতে পারতেন আমরা এসে গেছি, আপনি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য সরকার জানবে না। শুভেন্দুবাবু 30 তারিখ মিটিং করলেন বসিরহাটে, বলে এলেন ধুয়ো উড়িয়ে দেব। তার 5 দিনের মধ্যে কাউকে না জানিয়ে কয়েকজন নিরাপত্তা রক্ষীকে নিয়ে গিয়ে এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এবং একটা ধর্মীয় বিভাজনের বার্তা দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এবং তারপরে রাজ্যপাল এবং অভিজিৎ বাবু যা বলছেন, তারা তো কেউ একবারও বলছেন না যে ইডির উচিত ছিল রাজ্য সরকারকে
অন্তত ন্যূনতম জানানো কাছাকাছি গিয়ে যে আমাদের প্রোটেকশনের অভাব হতে পারে, আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করুন। তা না করে ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে এটা হচ্ছে রাজ্য সরকারকে মেলাইন করার একটা পরিকল্পিত চক্রান্ত। আমি বলছি এটা একটা পরিকল্পিত চক্রান্ত, এবং ওই গন্ডগোল যারা করেছে তাদের মধ্যে বিজেপির লোক আছে কিনা আমি সেটাও অনুসন্ধান করে দেখার জন্য বলবো। শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছেন? পুলিশ একজনকেও এখন অ্যারেস্ট করেছে? যে পার্টির লোক, ঠিক আছে আপনার কথা মতোই ধরে নিলাম যে এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। হ্যাঁ, আমার সকাল থেকে এতটা সময় তো চলে গেল, পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? না, যারা করেছে যারা করেছে নিশ্চিতভাবে পুলিশ অ্যারেস্ট করবে। পুলিশের কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন নিশ্চিতভাবে আমি মনে করি জমা হয়েছে। পুলিশ ব্যবস্থা নেয় কিনা আপনারা দেখুন। আপনার সকালে ঘটনা হচ্ছে, আপনি বিকেলে জিজ্ঞেস করছেন অ্যারেস্ট হয়েছে কিনা। নিশ্চিতভাবে হবে। কোনো অপরাধী কেউ যদি সত্যি অপরাধ করে থাকে, সে যদি কোথাও পালিয়ে গিয়ে থাকে, তাকে খুঁজতেও তো 2 দিন টাইম লাগে। হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে এখনই দৈত্যকে ডানলাম আর অ্যারেস্ট করে নিয়ে চলে এলাম। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সঙ্গে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সখ্যের পরিবেশ তৈরি হয়েছে, তার প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অমিত শাহকে চিঠি লিখছেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এই সম্পর্কে অবহিত করছেন। না, অধীরবাবু বরাবরই তার স্বভাবজনিত অভ্যাসের ফলে বিজেপির সাথে একটা বাংলার বুকে সখ্যতা রেখে চলেন, এটা বাংলার মানুষ জানে। আমি সে প্রসঙ্গে যাব না। আমি আপনাকে যে প্রসঙ্গে বলতে চাই যে আপনারা এই পয়েন্টটা কেন হাইলাইটেড করছেন না যে ইডি যখন ওখানে তদন্তে যাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে একদম কাছাকাছি গিয়েও তো রাজ্য সরকারকে ইন্টিমেট করতে পারে, না পারলে চিফ সেক্রেটারিকে তো করতে পারে, যার অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে করার জন্য। তা সেটা যে করছে না, এটা যে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে যাচ্ছে কাউকে মেলাইন করার জন্য, গিয়ে লোকাল পিপলকে ওরা ডিস্টার্ব করছে, অপমানিত করছে, তার ফলে যে গন্ডগোল তৈরি হচ্ছে। কি অপমানিত করেছেন? এখানে ইডি আধিকারিকরা গিয়ে আপনি জাস্টিফাই করছেন এই ঘটনাকে? এই ইডি আধিকারিকরা এখানে গিয়ে সকালে কি কাদের অপমানিত করেছেন? আমি কখনো জাস্টিফাই করিনি। আপনি কিন্তু আমার কথাটা অন্যদিকে ইডি আধিকারিকরা পার্থদা, ইডি আধিকারিকরা কাকে অপমানিত করেছেন? সন্দেশখালীতে গিয়ে, সরবেরিয়াতে গিয়ে কাকে অপমানিত করেছেন? না, ইডি আধিকারিক না, সব দলবল গিয়ে পাবলিককে উত্তেজিত প্ররোচনামূলক কথাবার্তা বলেছে কি বলেনি আপনি তো জানেন না। প্ররোচনা তো শেখ শাহজাহান দিয়েছে, প্ররোচনা তো আপনাদের নেতা দিয়েছেন। নিশ্চিতভাবে কিছু ঘটনা আছে। না, নিশ্চিতভাবে আপনি কি করে প্রমাণ করলেন ও প্ররোচনা দিয়েছে? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে আপনি দেখান। ঠিক যেভাবে আপনি বলছেন যে ইডি আধিকারিকরা প্ররোচনা দিয়েছেন, ঠিক আপনি যেভাবে এই থিওরি দিচ্ছেন যে ইডি আধিকারিকরা প্ররোচনা দিয়েছেন, ঠিক সেভাবেই আমি বলছি। আমি ইডি আধিকারিকদের প্রথম গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্য সরকারকে জানানো উচিত, ইনফর্ম করা উচিত, নিদেন পক্ষে চিফ সেক্রেটারিকে। কেন এইটা ইডি করছেন না আমার জানা নেই। তাহলে কি এটা পরিকল্পিত চক্রান্ত বলে আমরা ধরবো না? পার্থবাবু ধন্যবাদ। পার্থ ভৌমিক আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং পার্থবাবুর অভিযোগ যে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ইডি পৌঁছে যাচ্ছে এবং হয়তো প্ররোচনামূলক কিছু আচরণ সেখানে করেছে, যারই পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, কেসটা এমন হয়েছে, চোর ধরতে যাচ্ছে, চোরকে বলছে বাবু তুমি চুরি করেছো, খুব ভালো কাজ করেছো, আমি তোমায় ধরতে যাব, তুমি মিষ্টি টিষ্টি নিয়ে বসো। তারপরে ওরা খাতির করে বসে থাকবে, তারপরে গিয়ে চোরকে ধরবে। নাটক কোন আইনে আছে যে ইনফর্ম করতে হবে? এসব গল্প শেখাচ্ছেন। এই আইনি বুদ্ধি নিয়ে উনি মন্ত্রী হয়েছেন, ওনাকে তো আমি যথেষ্ট সম্মান করতাম। উনি আর দেবাংশু একই লাইনে কথা বলছেন, আমি তো অবাক হয়ে গেছি। ওনার লেভেল দেবাংশুর লেভেলে উনি নিয়ে চলে যাচ্ছেন। যাই হোক, আমি সেই বিতর্কে যেতে চাই না। বাংলার মানুষ দেখছেন, বুঝতে পারছেন। আমি দুটো কথা শুধু বলবো। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলা কি এটা উপদ্রুত অঞ্চল? পাক অকুপায়েড কাশ্মীরের থেকে ভয়ঙ্কর পরিস্থিতি যে এখানে একটা সেন্ট্রাল এজেন্সি গিয়ে নিজে অপারেট করতে পারবে না।
শুনুন মৌপিয়া দেবী, আপনার শোতে আজকে স্পেসিফিক্যালি অভিযোগ করছি, আমরা এই রাজ্যে প্রথম এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অভ্যুত্থানের ঘটনা দেখেছিলাম যখন রাজীব কুমারের বিরুদ্ধে অফিসিয়ালি সিবিআই অ্যাক্ট করা শুরু করেছিল। তখন দেখেছিলাম কলকাতা পুলিশ নেমে ভাড়ায় মারামারি লেভেলে চলে গেছিল, মুখ্যমন্ত্রী অবস্থানে বসেছিলেন, তিনি ডিজি হয়েছেন, এখন তার পুলিশ অ্যাক্ট করবে। আপনি এতগুলো প্রশ্ন করলেন, পার্থবাবুকে এটা জানতে চাইলেন না যে 1.5 ঘন্টা ধরে মার খাওয়ার পর রাস্তায় দাঁড়িয়েছিল, সমস্ত সংবাদ মাধ্যম লাইভের পর লাইভ করে যাচ্ছিল, একটা পুলিশের আধিকারিক ওখানে পৌঁছেছে? রাজ্য পুলিশের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত হসপিটালে গিয়ে খবর নিয়েছেন যে ইডিকে আধিকারিকরা আহত হয়েছেন, তারা কেমন আছেন, তারা সুস্থ আছেন কিনা, তারা বেঁচে আছেন কিনা, কি অবস্থা তাদের? আরে ভাই, আপনারাও তো অন্য রাজ্যে কাজ করতে যান, আপনারা তো এটা কমন একটা সিস্টেম যারা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, যে তারা কাজ করতে গিয়ে এফেক্টেড হয়েছেন, অন্য রাজ্যে গিয়ে একই সিচুয়েশন হতে পারে, তাকে সাপোর্ট দিতে হবে। এই পরিস্থিতি তৈরি করেননি আপনার। লাস্ট লাইন যে বাংলায় বহু অঞ্চল এই শাহজাহানদের মতো দাউদদের হাতে চলে গেছে, এখানে যেতে হলে তৃণমূলের পাসপোর্ট সবার কাছে আসবো। তৃণমূলের এক সেকেন্ড, আমি শান্তনু বাবুর কাছে আসি। শান্তনু বাবু, যেহেতু একটা, আমি আপনাকে কোনো পলিটিক্যাল প্রশ্ন করব না অবশ্যই, কিন্তু যেহেতু একটা থিওরি তুলে ধরার চেষ্টা হচ্ছে এখানে, পার্থবাবু যেটা বললেন যে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে যাওয়া হয়েছে, তাদের নিরাপত্তা প্রয়োজন, সে বিষয়ে তাদের অবহিত করা হয়নি। সত্যি যে মোডাস অপারেন্ডি আপনাদের যে এসওপি, সেটা কি বলে? এক্ষেত্রে জানানোটা কি বাধ্যতামূলক? আইনত কোনোভাবেই বাধ্যতামূলক নয়। আর পরিস্থিতির বিশেষে ইভিন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা ওরা যে সমস্ত অ্যাক্টে কাজ করেন, কোনো একটাই কখনো বাধ্যতামূলক নয়। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি মনে করে যে কারো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই খবর দিলে আমার তদন্তে কোনোভাবে অগ্রগতিতে বাধা আসতে পারে বা কোনো আসতে পারে, তারা কোনো মতেই জানাতে বাধ্য নয়। এবং এক্ষেত্রেও যা করেছে সিবিআইয়েরও প্রতিটা ক্ষেত্রেই আমরাও তাই করেছি। যখন কোনো রাজনৈতিক কোনো ব্যাপারে আমাদের কোনো অভিযান চলে এবং সেই পার্টিকুলার রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তখন আমাদের আরও বেশি সতর্ক হতে হয় যাতে এই সংবাদ, দেখুন মিডিয়াকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আমাদের সিজিও কমপ্লেক্সে, নিজাম প্যালেসে মিডিয়া সবসময় ওরা গাড়ি নিয়ে থাকে, সিবিআইয়ের গাড়ি বেরোলে পেছনে মিডিয়া আমাদের ফলো করে, তাদের দায়িত্ব, তারা সংবাদ পরিবেশন করবে সেই দায়িত্ব। কিন্তু আমাদের তরফ থেকে আমরা কোনো কারো কাছেই কোনোভাবে কোনো সংবাদ কোনোভাবে যাতে বাইরে না যায় সেই বিষয়ে অতি সতর্ক থাকি। শতরূপের কাছে আসবে। শতরূপ, এবং পার্থবাবু যে কথাগুলো বলেছেন আমি বুঝতে পারছি না, মানে উনি রাজ্যের মন্ত্রী হয়েছেন, হ্যাঁ, মানে এই একটা সংবিধান সম্পর্কে জ্ঞান নিয়ে উনি কী করে রাজ্যের মন্ত্রী হয়েছেন, কেনই বা এখনও মন্ত্রী হয়ে বসে আছেন, আমার তো অদ্ভুত লাগছে। ওনারা চুরি করে বাংলার বিরাট সম্মান বাড়িয়েছেন, ইডি যদি চোর ধরতে যায় তাহলে বাংলার সম্মান কমে যাচ্ছে, ভালো কথা। আমি দেখছিলাম উনি বলছিলেন যে সকালবেলা তুমি যখন জিজ্ঞেস করছিলে এখন অবধি কেন কেউ গ্রেপ্তার হয়নি, ক্যামেরায় দেখা যাচ্ছে কারা কারা সরকারি অফিসারদেরকে মারছে, মানে সকালে হয়েছে বিকেলের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে, দেখুন না কেউ হয় কি না। আমি বলছি ঠিক আছে, একবেলায় নয় গ্রেপ্তার হয়নি, আচ্ছা 8 বছরে তো হতে পারতো। 2015 সালে সল্টলেকের কর্পোরেশন ভোটে যে বলছেন না হাতে এদের কারোর তৃণমূলের পতাকা ছিল না, হাতে তৃণমূলের পতাকা নিয়ে এই 24 ঘন্টার বিক্রম সহ 26 জন সাংবাদিককে 3 ঘন্টার মধ্যে সল্টলেকের এমআরআই হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস, এই পার্থভৌমিকের জেলায় তৃণমূল কংগ্রেস একটা ভোট করতে গিয়ে। আমি জিজ্ঞেস করছি 8 বছরে কে গ্রেপ্তার হয়েছে? এবং উনি যেটা বলছেন যে রাজ্য সরকারের কাছে খবর ছিল না, আমরা দেখলাম কেন খবর ছিল না। ফাইনালি যখন শাহজাহানের বাড়িতে ইডির অফিসাররা পৌঁছলো তখন তো জানতে পারলো লোকে যে রেড হয়েছে শাহজাহানের বাড়িতে, রাজ্য সরকার জানলো। রাজ্য সরকার জানার পরে কি হলো, অফিসারদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশ পৌঁছলো না, রাজ্যের সরকার জানার ফলে অফিসারদেরকে রক্তাক্ত করার জন্য শাহজাহানের গুন্ডা পৌঁছে গেল। মৌপিয়াদি, আমাদের রাজ্যের একটা 5 বছরের বাচ্চাও জানে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর থাকে তার দলের কোনো চোর নেতার বাড়িতে ইডি সিবিআই রেড হচ্ছে, 3 মিনিটের মধ্যে সেই চোর নেতার কাছে খবর পৌঁছে যাবে তোমার বাড়িতে ইডি সিবিআই আসছে, চুরির মাল হাটাও। এবং রাজ্যের পুলিশ গ্রিন করিডোর করে, যারা পার্থ অর্পিতার ফ্ল্যাটে গ্রিন করিডোর করে টাকা পৌঁছে দিয়েছিল টেটএসএসসির টাকা, রাজ্যের পুলিশ গ্রিন করিডোর করে এই শাহজাহান, আরাবুল, অনুব্রতদের চুরির টাকা সাইড করে দেবে। এটা রাজ্যের 5 বছরের বাচ্চাও জানে। কিন্তু আমি একটা শেষ এখানে কথা বলছি, শঙ্কুদা একটা ঘটনা তুললো, আমি ভেবেছিলাম ওটার কথা বলবো। 2019 সালের 3রা ফেব্রুয়ারি সকালবেলা আমাদের ব্রিগেডের সমাবেশ হলো, বিকেলবেলা দেখলাম রাজীব কুমারের বাড়িতে সিবিআই ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা সেই সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করতে পাঠিয়েছেন, নিচে ধর্মতলায় ধর্নায় বসে গেলেন, ইত্যাদি ইত্যাদি হলো। আমি জিজ্ঞেস করছি মৌপিয়াদি, তারপরে আচ্ছা সিবিআই তো মনে করেছিল যে এই তদন্তটাকে এগিয়ে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজীব কুমারের গ্রেপ্তারিটা দরকার। বুঝলাম যে গিয়ে একটা সাময়িক বাধা পেয়ে সেই মুহূর্তে তাদেরকে পিছিয়ে আসতে হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়ে নিজের রাস্তায় নেবে তাদেরকে আটকেছিলেন, ভালো কথা। তার 2019 থেকে 2024 হয়ে গেল, আজকে 5 বছরে সিবিআই দ্বিতীয়বার চেষ্টা করলো না রাজীব কুমারকে অ্যারেস্ট করার। আমি জাস্ট 10টা সেকেন্ড যদি পাই, আমি কথাটা এই কারণে বলছি, শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে বাধা পেল। 14 জন সিআরপি জওয়ান যাদেরকে দেখলে এমনকি টেররিস্টরা ভয় পায়, তাদেরকে নাকি 5 জন গ্রামবাসী মেরে পিড়িয়ে দিল। আমি তাও বুঝে নিলাম 8 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে। তো দরকার হলে কয়েক ব্যাটালিয়ন সিআরপি ওখানে নেবে, শাহজাহান সহ যারা যারা আটকানোর চেষ্টা করবে সবাইকে ধরে গাড়িতে তুলবে। সিআরপির জওয়ান ইয়ার কি কথা, গায়ে জলপাই রঙের পোশাক পরে আছে, তাদেরকে 5টা গ্রামবাসী মেরে পাঠিয়ে দিল। আর এই যারা ফিরে এলো, রাজীব কুমারের মতো শাহজাহানেরও হবে তো, 5 বছরে আর গ্রেপ্তার হবে না। আমি আসবো চন্দনদার কাছে, আমি চন্দনদার কাছে আসার আগে একটু শোনাবো অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য। যেখানে বিচারপতিদেরকে থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের বিরুদ্ধে ওপেন টিভিতে যেখানটায় কটু মন্তব্য করা হচ্ছে, যেখানে বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে, বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার পড়ছে, ইডি হামলা হচ্ছে, আগামী দিনে বিচারপতিদের উপর না হামলা হয়, এই যেখানে অবস্থা ভারত পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কিসের ভিত্তিতে? দেখো, আমি তোমাকে এর আগে একটু সংযোজন করব। একটু আগে আমার পার্থকে আমি দীর্ঘদিন ধরে চিনি। পার্থবাবু এইভাবে এই কনসেপ্টে আজকে প্রেস করলেন, যেখানে আমার একেবারে ইন্টেলিজেন্ট মনে হয়নি, কোনো তথ্য সঠিক নয়। উনি একজন মন্ত্রী। আমি প্রথমে একটু স্মরণ করিয়ে দেব যে অধীর চৌধুরীর বিরুদ্ধে যে কথাগুলো বললেন উনি, তার আগে একটু বুঝতে হবে বাজপেয়ীজির মন্ত্রিসভায় বিজেপির মন্ত্রিসভার সদস্য কে ছিলেন, এবং একবার না 3-3বার। প্রশ্নগুলো এগুলো অবান্তর প্রশ্ন। সুতরাং আমি যেটা বিশেষভাবে বলতে চাইব সেটা হলো, দেখো, পঞ্চায়েত নির্বাচন যখন হয়, সেই নির্বাচনে কেমন ত্রাস হয়েছিল, কি সন্ত্রাস হয়েছিল, প্রায় 60 জনের মৃত্যু হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী প্রথম নেতা বাংলায় বলেছিলেন 355 চালুর মতো অবস্থা। আজকে বলছেন এগিয়ে এসে 356 ধারার প্রয়োজন আছে। আই মিন টু সে, হয়তো এটা কনসিডার করা যেতে পারে। আমি এখনও বলছি কনসিডার করা যেতে পারে। অধীরবাবুর মতো একজন এটি নেতা এই মন্তব্যটা করলেন কেন, তুমি ঠিক তার রিফ্লেকশনটা দেখবে, যেখানে আজকে পার্থবাবুরা দাবি করছেন যে পুলিশকে কেন ইনফর্ম না করে যাওয়া। শান্তনুবাবু তো বলেই দিলেন, খুব স্বাভাবিক, এখানে পুলিশকে ইনফর্ম করার কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা বুঝতে হবে, শাহজাহানকে ধরতে যাওয়ার জন্য হঠাৎ 10,000 লোক কী করে সমাবেত হয়ে যায়। সমাবেত হতেও তো সময় লাগে। যারা অর্গানাইজেশন করে তারাও জানে সংগঠনটা তৈরি করতে কত সময় লাগে। এতগুলো দুর্বৃত্ত, তার মানে এতগুলো দুর্বৃত্তকে ওখানে রেখেছেন, ভাবতে অবাক লাগছে। সামনের সারিতে মহিলারা, এবং সেই দুর্বৃত্তরা আক্রমণ করছেন কাকে? আক্রমণ করছেন যারা তদন্ত করতে যাচ্ছেন তাদের। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে বলছেন পুলিশ প্রশাসনকে ইনফর্ম করে যেতে। ওরা জানেন না ওখানে 10,000 দুর্বৃত্ত ওই শাহজাহানের হাতে কাজ করেন, আমি আন্ডারে কাজ করেন। আরেকটি কথা তোমাকে স্মরণ করিয়ে শেষ করব। শাহজাহানের নাম ধরে ধামাখালি অঞ্চলে বাস এবং অটো দৌরাত্ম্য মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন প্রশাসনিক বৈঠকে, নাম ধরে। সেই শাহজাহান সেদিনের থেকে আজ মহিরুও হয়ে গেছে, সম্ভবত তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে চলে গেছে। এই শেখ শাহজাহান কি আপনাদের ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠছে না? দেখুন, একটা জিনিস আবার আপনি বলবেন যে রিপিটেশন হচ্ছে, কিন্তু আমাকে বলতেই হবে একটা ব্যাপার। দেখুন, পার্থবাবু পুরো ইন ডিটেল বলেছে যা বলবার, কিন্তু আমাকে একটা কথা বলতেই হবে, যে সেটা হচ্ছে প্রপার চ্যানেল। যে কোনো প্রশাসনিক কাজে একটা কথা আছে, প্রপার চ্যানেল। আজকে কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি নেই, আজকে এখানে কোনো তদন্ত করতে আসে বা কথা, আমি এসওপির কথা বল 100 বার হয় এখানে। আজকে একটা রাজ্য সরকার প্রশাসন চালাচ্ছে, প্রশাসনটা রাজ্য সরকারের, প্রশাসনটা রাজ্য সরকারের। সেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি বা অন্য কোনো রাজ্য থেকে, অন্য কোনো রাজ্য থেকেও যদি তদন্তকারী দল আসে, আরে মাঝখানে কেন কথা বলছেন? আপনি যেটা জানেন না তা নিয়ে কথা বলছেন। আমি বলছি, আমি কথা বলছি। আমার কথা শেষ করতে দিন। না, আমার কথা শেষ করতে দিন, তারপর আপনি বলুন। যদি মনে করেন, কথা শেষ করতে দিন। শুনুন না বিশ্বজিৎ দা, প্লিজ আমাকে বলতে দিন। আমি আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলছি, আপনাদের
মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় যদি মনে করেন বান্ধবীর খাটের নিচে 50 কোটি টাকা রাখতে রাজ্য সরকারকে জানানোর প্রয়োজন নেই, তাহলে ওই টাকার খোঁজ করতে যদি ইডি আসে তাদেরও রাজ্য সরকারকে জানানোর প্রয়োজন নেই। সিম্পল সিম্পল। বুঝেছেন? বলুন। আমি কথাটা কি বলছি বোঝার চেষ্টা করুন। যে কোনো তদন্তকারী সংস্থা রাজ্যের বাইরের থেকে হোক বা কেন্দ্রীয় সংস্থা হোক, সব সময় নিয়মই হচ্ছে যে রাজ্য প্রশাসনকে যাতে একটা খবরটা দিয়ে আসে। ঠিক আছে, আজকে পুলিশকে খবর দিতে হবে, হোম সেক্রেটারিকে বলতে, আরে একটা প্রশাসনের মাধ্যমে আসবে, একটা তো প্রপার চ্যানেলে আসবে। এখানে পরিকল্পিতভাবে রাজ্য সরকারকে হেয় করবার জন্য আজকে পরিকল্পিতভাবে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরলাম বিরতির পর। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, ইডি সূত্রে ইডির তরফ থেকে নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লেখা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পিয়ালি মিত্র, বিস্তারিত জানবো। পিয়ালি, একেবারেই দেখো, ইডির যে অফিস রয়েছে বা সিবিআই যে অফিস রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকে বা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে রেড করতে চায়। কিন্তু আজকের ঘটনার পর ইডির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লেখা হচ্ছে, যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে ইডির যে অফিস রয়েছে এবং যে অফিসারদের নিরাপত্তা, অল অ্যারাউন্ড যে নিরাপত্তা, সেটাকে সুনিশ্চিত করার জন্য তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখতে চলেছে। তার কারণ যেভাবে আজকে তারা সেখানে গিয়েছিলেন এবং আক্রমণের শিকার হন, হামলার শিকার হন, তার প্রেক্ষিতেই কিন্তু এই চিঠি তারা লিখতে চলেছে বলে ইডি সূত্রের খবর। পিয়ালি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু শান্তনুবাবুর কাছে আসি। শান্তনুবাবু, ল্যাপটপ অবধি উধাও হয়ে গেছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে, এটা কতটা ইম্পর্টেন্ট? এবং এখানে আমি গৌরব ভাটিয়া, বিজেপির মুখপাত্র, তার বক্তব্য একটু শোনাবো। কি বলছেন তিনি? বলছেন যে প্রাণে মারার চেষ্টা করেছে এই ইডি অফিসারদের তৃণমূলের গুন্ডারা, এবং একই সঙ্গে তার আশঙ্কা যে প্রমাণ ধামাচাপা দেওয়ার, দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে। শুনুন, আসবো, আমি বক্তব্যটা শুনি, আপনার কাছে আসছি। पश्चिम बंगाल में जो ईडी के अफसर गए थे जांच करने, उन पर जानलेवा हमला टीएमसी के गुंडों ने, और जो बताया जा रहा है कि रोहिंग्या अवैध घुसपैठिए इन्होंने किया है। ये शर्मनाक तो है ही कि बंगाल ममता बनर्जी के नाक के नीचे जंगल राज का पर्याय बन चुका है। আমি আসবো শান্তনু বাবুর কাছে, যে ল্যাপটপ উধাও হয়ে গেছে। প্রথমেই আমি এটা বলার আগে একটা জিনিস বলবো, আজকে যা ঘটনা ঘটেছে এটা দুঃখিত। আজ সংবাদ মাধ্যম, আমাদের সহকর্মীরা ইডির, তারা আহত হয়েছেন। তার সাথে সাথে আমি স্তম্ভিতও বটে যে একটা কেন্দ্রীয় এজেন্সি তারা কিভাবে এই ধরনের একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থেকে, ইট ইজ ল্যাগিং বিহাইন্ড, ল্যাক অফ প্রফেশনাল অ্যাপ্রোচ। আজকে আমাদের যে কোনো একটা এই ধরনের বড় অপারেশনের আগে আমরা 5-6টা প্যারামিটার্স আছে, যেটা হয়তো সাধারণ মানুষ হয়তো জানেন না, কিন্তু যারা এই লাইনে আছেন, ইডির অত্যন্ত দক্ষ অফিসার, সেখানে প্ল্যানিং দরকার, প্রিপারেশন, ইন্টেলিজেন্স, কোঅর্ডিনেশন, এক্সিকিউশন অ্যান্ড সেফটি। প্ল্যানিং কেন করা হয়? সবচেয়ে আগে আমাকে প্ল্যান করে নিতে হবে আমার এই জায়গায় অপারেশন করতে গেলে আমার কি কি দরকার, সেইটা হচ্ছে প্রিপারেশানে। তারপরে হচ্ছে ইন্টেলিজেন্সটা একটা বিশাল কাজ করে, যে ফিল্ড ইন্টেলিজেন্স, এই লোকটি কীরকম। আজকে আমি মানলাম ইডির হয়তো সেই গ্রাসরুট লেভেলে সেই ইন্টেলিজেন্সটা করতে পারেনি। আমি নেটে সার্চ করলে আজকে শাহজাহানের, আমি কোনো পলিটিক্যাল কোনো বক্তব্যে যাচ্ছি না, শাহজাহান মোল্লা কি তার 2014 কেস, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, এগুলো নেটে অ্যাভেলেবেল। তার পূর্ববর্তীকালের তার কেস, 2009-এর আগের কেস। তো এই লোকটি যে আইন শৃঙ্খলা আগেও অনেকবার ভঙ্গ করেছেন, সেইটা ইডির কাছে ডেফিনেটলি তাদের নলেজে ছিল। আজকে আমি 30টা সিআরপিএফের মাত্র গার্ড নিয়ে আমি গেলাম, তার মধ্যে 15টাকে দুটো স্পটে 15 এবং 10 জন করে ভাগ করে দেওয়া হয়েছিল। আমার সিআরপিএফের লেডি ব্যাটালিয়ান উপলব্ধ আছে, আমি তাদের নিতে পারতাম গ্রামে, যেখানে একটা গ্রামের মধ্যে, যেটা আজকে হয়েছে,
আমাদের অনেকে যে মহিলারা আগে তারা ছিল। দ্বিতীয়ত কথা হচ্ছে আমার যেটা সবচেয়ে অবাক লেগেছে যে আজকে যখন এই ঘটনা ঘটছে, আজকে অনুব্রত মণ্ডলকে সিবিআই অ্যারেস্ট করেছিল বেশি দিন না, 2022-এ। এই ঘটনাটা তাদের চোখের সামনে ছিল যে সিবিআই কি প্রিপারেশন নিয়েছিল, কিভাবে অনুব্রত মণ্ডলকে বাঘকে যদি জঙ্গল থেকে তুলে আনার মতন। তো তাদের সামনে এরকম নয় যে এটা ঘটনা প্রথম এইরকম একটা অপারেশন ওরা করতে যাচ্ছে, যেখানে আমার চোখের সামনে এই সমস্ত অ্যান্টিসিডেন্টগুলো ছিল, সেখানে সেই প্রিপারেশনগুলো আমি কেন নিইনি, কেন আমি লেডি ব্যাটালিয়ান সিআরপিএফের রাখিনি, কেন আমার 100 যতটা মানে আজকে একটা সাইট ম্যাপ আমরা তৈরি করি সার্চের আগে, সেখানে ঢোকার পয়েন্ট কটা, বেরোবার পয়েন্ট কটা, কোথা দিয়ে অ্যাটাক হতে পারে, সেই জায়গাগুলোতে কোন পয়েন্টে আমাদের রাখতে হবে, যেগুলো আমার যেটা মনে হয়েছে এটা আমি মানে নিজের আমার যেটা এটা কিন্তু কোনো মানে আমাদের কোনো ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। যে সমস্ত অত্যন্ত দক্ষ অফিসাররা ওখানে আছেন, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের যারা মাথায় আছেন, তারা সমস্ত ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, কাস্টমসে সিনিয়র পোস্টে কাজ করে এসছেন, যারা প্ল্যানিং করেছেন, আমি জানি না কিভাবে হয়েছে, কিন্তু আমার অত্যন্ত আমি দুঃখিত যে আজকে আরেকটি সহকারী আমি এজেন্সিতে কাজ করে এসেছি দীর্ঘকাল, এই ধরনের ল্যাকাডাইসিক্যাল অ্যাপ্রোচ, প্রফেশনালিজম আমি নিজের মানে স্তম্ভিত। আমি আসবো এ প্রসঙ্গে আলোচনা, আমি শুধু তার আগে একবার দেখাই যে শর্টবেরিয়া কাণ্ডের তপ্ত রাজ্য রাজনীতি দেখুন। পারদ চড়ছিল গত কয়েকদিন ধরেই। কয়েকদিন আগে বসিরহাটে গিয়ে শেখ শাহজাহানকে হুঁশিয়ারি দিয়ে আসেন শুভেন্দু অধিকারী। তারপর দিনই বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেন তৃণমূলের শাহজাহান। আমি শুধু সূচনা দিয়ে গেলাম, এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। আয় ক্ষমতা থাকে কাজের গুলো মজকে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশখালী, সিকিউরিটি একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালী মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো চামা থাকবে না। শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহানের বাড়ি গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়ে ইডি। হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনীও। এই ঘটনা প্রত্যাশিতভাবে রাজ্য রাজনীতিতে ফেলে দিয়েছে আলোড়ন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. এদিন অন্য মামলার শুনানি চলাকালীন সরবেরিয়া কাণ্ডে প্রসঙ্গ টেনে আনেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে আদালতের বাইরেও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এবং আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজে রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন। সরবেরিয়া কাণ্ডে থেমে নেই রাজনৈতিক তরজাও। তৃণমূলকে নিশানা করে গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ দাবি করেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। অন্যদিকে গোটা ঘটনার পেছনে চক্রান্তের ইঙ্গিত পাচ্ছে রাজ্য সরকার ও শাসক পক্ষ। যখন নির্বাচন আসে তখন প্রেসিডেন্ট রুলের দাবি 356 হবে, 355 হবে। যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো? এটা 2021-এর আগেও আমরা এটা দেখলাম। আবারও সামনে একটা নির্বাচন, কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই। ফলে এটা একটা এজেন্ডা তাদের রয়েছে। সব মিলিয়ে সরবেরিয়ার অশান্তিকে কেন্দ্র করে সরগরম বাংলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শতরূপ কিছু বলতে চাইছিলে? মুপিয়াদি, আমি একটা কথা বলছি, তোমরা এতদিন ধরে আমরা সবাই প্রশ্ন করেছি যে এই যে দুর্নীতিগুলো হয়েছে রাজ্যের সরকার বা রাজ্যের পুলিশ কেন দুর্নীতিগ্রস্তদেরকে গ্রেপ্তার করলো না।
আমি বলছি কেন গ্রেপ্তার করলো না, ছেড়ে দাও। দুর্নীতিগ্রস্তদেরকে যদি অন্য কেউ গ্রেপ্তার করতে যায় তাহলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দল হিসেবে নয়, একটা সরকারি ব্যবস্থা কীরকমভাবে নেবে পড়ে তাকে বাঁচানোর জন্য। আমরা দেখছি মোবেদি, আমাদের মতো সাধারণ পরিবারে যদি কেউ অসুস্থ হন, কাউকে যদি সরকারি হাসপাতালে ভর্তি করানোর দরকার হয়, SSKM, KNRS, আরজিকর কোথাও, বিশ্বাস করো ওই হাসপাতালে ভালো ডাক্তার কে আছেন খোঁজ করার আগে আমরা খোঁজ করি আমার কন্ট্যাক্ট কে আছে, যাকে ধরে আমি ভর্তিটা করাতে পারবো। আর সেই হাসপাতালে বাচ্চাদের ICCUর বেডে 4.5 মাস ধরে একটা চোরকে শুইয়ে রাখা হলো রাজ্যের সরকারের উদ্যোগে, খালি তার ভয়েস টেস্টটাকে আটকানোর জন্য। আমি কথাটা এই কারণে বলছি যে এখানে তো আমরা দেখছি কতগুলো তৃণমূল কংগ্রেস কর্মী তারা গিয়ে হুজ্জতি করেছে, কিন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে নামিয়ে দেন CBI অফিসারদেরকে আটকানোর জন্য, সেইখানে সেই রাজ্যে আমরা কি আশা করব যদি এরা সরকারে বসে থাকে, কি তদন্ত আমরা আশা করব? কিন্তু এটা বলার পরও আমি এই কথাটা কিন্তু আবার আমি বলবো জোর দিয়ে, রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গিয়ে একবার বাধা পেয়ে ফিরে আসার পরে 5 বছরে কেন দ্বিতীয়বার ওরা গেল না? আজকে শাহজাহানকে ধরতে গিয়ে বা ওর বাড়িতে রেড করতে গিয়ে একবার বাধা পেয়ে ফিরে আসার পরে কেন ইডি আরো বেশি ফোর্স নিয়ে ওখানে আরো বেশি করে ঝাঁপিয়ে পড়লো না? সেক্ষেত্রে ধরাটাই এদের উদ্দেশ্য নাকি খবর তৈরি করাটা উদ্দেশ্য? আমি আসবো, আমাদের সঙ্গে সরাসরি ইতিমধ্যে সরাসরি যোগ দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত NSG কমান্ডো এবং র আধিকারিক। দীপাঞ্জন দা, আজকে সন্দেশখালীর যে ঘটনা সেটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমরা এতদিন আলোচনা করতাম পাক অকুপাইড কাশ্মীর নিয়ে, যেটা এখন মনে হচ্ছে এটাও একটা কোনো একটা নির্দিষ্ট কিছু লোকজনের অকুপাইড বাংলা বা বাংলার একটা অংশ। এটা ভারতের অংশ নয়। ভারতবর্ষের সেন্ট্রাল একটা এজেন্সি আর কেন্দ্রীয় বাহিনীর লোকজনকে মারা হচ্ছে, তারা তদন্তে গেছে, তাও আবার হাইকোর্টের অর্ডার। যে তদন্তটা চলছে দুর্নীতি, সেটা হাইকোর্টের সরাসরি অর্ডারে এবং মনিটরিং এ, যেটা নিয়ে কমেন্টও করেছেন আজকে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যে রাজ্যে কি সংবিধান রয়েছে, শাসন ব্যবস্থা রয়েছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এটা এরা বুঝে যাচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে এটা খুব সংগঠিত। এটা ভাবার কোনো কারণ নেই যে গ্রামের কিছু মানুষ মিলে করেছে। এটা অত্যন্ত সংগঠিত ভাবে এই ব্যাপারটা ঘটানো হয়েছে। তার দুটো কারণ। এক, আমি স্যালুট করতে চাই সেন্ট্রাল বাহিনীর লোকদের, তারা মার খেয়েছে কিন্তু একটা গুলি চালায়নি, তারা সেই সংযম দেখিয়েছে। অনেকে বলছে তারা পালিয়ে গেছে, ওই রিট্রিটটাও কিন্তু স্ট্র্যাটেজির অংশ। ওরা খুব জানতো যে একটা যদি গুলি চলতো, একটা যদি মানুষ মারা যেত, তাহলে কিন্তু ওই আবার মেরুকরণের রাজনীতি হতো 2024-এর ইলেকশনের আগে, কারণ এরা এখন লাশ খুঁজে বেড়াচ্ছে। দ্বিতীয়ত, এই যে দুর্নীতির তদন্ত শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তে এই অত্যন্ত অতি প্রভাবশালী ইত্যাদি প্রভৃতি এরা জেলে যাবে, অলমোস্ট রেডি। সেই জায়গায় কিন্তু ন্যারেটিভ নতুন তৈরি করে দেওয়া হতো, কেন্দ্র রাজ্যর সংঘর্ষ, যেটা অলরেডি বলতে শুরু করেছে ওই শাসক দলের কিছু লোক। কিন্তু একটা কথা বলো মৌপিয়া, এই যে রিসেন্টলি শুনলাম যে ডিজি হলেন রাজীব কুমার, এটা কোনো ডাউট নেই, ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট পুলিশ অফিসার ইন ইন্ডিয়া, মাঝখানে 10-10, ঠিক আছে। উনি ডিজি কন্ট্রোল টু পুলিশ স্টেশন এই সিস্টেম চালু করলেন। আমি যদি বলি যে ডিজি কন্ট্রোল থেকে পুলিশ স্টেশন ওটার কাছে যে তোমরা ডিঅ্যাক্টিভেটেড থাকো, নিষ্ক্রিয় থাকো, ইডির অফিসাররা রক্তাক্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে গেছে, আমরা দেখছি একজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে আশপাশে। তো এটা কিন্তু একটা সাংঘাতিক একটা দিক দিয়ে দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে তাহলে কিন্তু একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করছে। দীপাঞ্জন, আমি আপনার এখান থেকে কিউ নিয়ে বিশ্বজিৎদার কাছে আসবো, যে বিশ্বজিৎদা, প্রথমত হচ্ছে দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা ঘটলো, সে সময় পুলিশ পৌঁছলো না, নাম্বার 1। নাম্বার 2, আসলে কি এটার মধ্যে দিয়ে একটা বার্তা থাকছে, ইন্টিমিডেট করা হচ্ছে যে যদি ইডি এরপর কোনো প্রভাবশালী এই শেখ শাহজাহানের মতো আর কারো দরজায় গিয়ে করা নাড়ে, তাহলে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে? এবং আজকে সত্যি তো, আজকে কেন্দ্রীয় বাহিনী যদি ওই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে ধৈর্য না বজায় রাখতো, যদি সেখানে কোনো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হতো, তাহলে কি হতো? দেখুন, আমরা বারবার একটা কথা বলছি যে আমরা হিংসায় বিশ্বাসী করি না, হিংসায় আমরা বিশ্বাস করি না। কিন্তু একটা কথা দেখুন, কতবার এখানে ইডি এবং সিবিআই রেড হয়েছে, কত নেতার বাড়িতে রেড হয়েছে, ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে, মদন মিত্র থেকে আরম্ভ করে, পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে আরম্ভ করে, একটা ঘটনা ঘটেছে? দেখাতে পারবেন ঘটনা ঘটেছে? নির্বাচনের আগে, ঠিক নির্বাচনের আগে, আজকে নির্বাচনের আগে আজকে এই ধরনের ঘটনা কেন ঘটছে? এতগুলো ঘটনা, এতগুলো রেড হয়েছে,
এতগুলো অ্যারেস্ট হয়েছে পশ্চিমবাংলায়, একটা ঘটনাতে আপনারা দেখান যে এই ধরনের কোন ঘটনা ঘটেছে। এটা তো চক্রান্ত, বোঝাই যাচ্ছে বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত, পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচনের আগে বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিশিষ্ট তৃণমূল নেতা রাজীব কুমারের বাড়িতে যখন গেছিল সিবিআই 2019 সালের 3রা ফেব্রুয়ারি, মামানি মানুষের অনুপ্রেরণায় বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা শ্রী রাজীব কুমার তার বাড়িতে যখন গেছিল, তখন তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে পুলিশ গিয়ে তার গ্রেফতারিকে আটকানো হয়েছিল। নিজাম প্যালেস সরাসরি আক্রমণ হয়েছিল। নিজাম প্যালেসে যখন নারদাকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তখন আপনারা বিক্ষোভ করেছেন সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে সরাসরি এই অ্যাক্ট করার জন্য তখনকার কলকাতা পুলিশের দায়িত্বে থাকা রাজ্য পুলিশের অন্যতম মুখকে আপনারা ডিজি করেছেন। ডিজি করার 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে। আবার বড় বড় কথা বলছেন, এটা পুরোপুরি প্ল্যান্ড অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিকেশন, যাতে আপনারা এই সমস্ত সামনে না করেছেন। আমরা কেন্দ্রীয় এজেন্সিকে ধন্যবাদ জানাবো, তারা এমন কিছু করেননি যাতে একটা লাশ পড়ে যায়। আমাদের অভিজ্ঞতা হয়েছে বিশ্বজিৎ, একটা মিছিলের ফুটেজ থেকে মুখগুলোকে আইডেন্টিফাই করে রাত্রিবেলা বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। আজকে যারা এই সারাদিন ধরে এই কাজগুলো করে গেল, ক্যামেরায় এখন দেখাচ্ছে 24 ঘন্টা স্ক্রিনে সবার মুখ দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত একজনকে আইডেন্টিফাই করে গ্রেফতার করা হলো। একেবারে সামনে দেখবে। আমি তোমাকে এক্সাম্পল করছি তপন কান্দু, সেখানে পুলিশের অ্যাকশন তোমরা জানো সকলে। চলে এসো বকটুইতে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা পরে যাওয়ার পরে কারো নাম বললেন, কে পুলিশ পাঠাবে? তুমি ভাবো তো, এই পুলিশ, এই নেটওয়ার্কটা পুলিশের নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্ককে নাকি ইনফর্ম করে যেতে হবে, এবং সেই ইনফর্ম করবে শাহজাহানের বিরুদ্ধে 10,000 দুর্বৃত্তকে যারা জমায়েত করে রাখতে পারে তাদের বিরুদ্ধে এই অ্যাকশন। আর রাজীব কুমারের প্রসঙ্গ, সেন্ট্রাল আইপিএস, উনি একজন সেন্ট্রাল পার্সোনাল ডিপার্টমেন্ট, জানেন না যে উনি এখানে ডিজি হতে চলেছেন? এই চক্রান্ত আমরা বুঝতে পারি না? বাস্তব অবস্থা তো তাই। এখানকার ডিজি কে, এবং এটা তো আইপিএস, এটা তো সেন্ট্রাল অ্যাপয়েন্টমেন্ট এবং কনসালটেশন উইথ কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। বাস্তব এটা তো অস্বীকার করে না। এই কথা জানি না। আমার বক্তব্য হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস ট্রেলার দেখিয়েছে, বলছে ছোটখাটো চুনোপুটিতে যদি এই অবস্থা হয় তাহলে গলা পেরিয়ে যখন মাথায় পৌঁছবেন ধরবার জন্য চাপ নেবেন না। কলকাতা শহরে আমরা স্টক রাখছি, ওখানে 10,000 থাকলে এখানে 20,000, এখানে তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটা ট্রেলার, ফিল্ম তো আমি বাকি আসবে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে ইডির তরফ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেই অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পিয়ালি মিত্র। খুব সংক্ষেপে পিয়ালি, যে এই প্রথম ইডির তরফ থেকে যে অফিসিয়াল বক্তব্য পাওয়া যাচ্ছে, অফিসিয়াল ভার্সন পাওয়া যাচ্ছে, কি বলা হচ্ছে সেখানে? দেখো, ইডির তরফ থেকে স্টেটমেন্ট, কোন মামলার সূত্রে তারা তদন্ত করছে সেই সমস্ত, এবং আজকে নির্দিষ্টভাবে কি ঘটনা ঘটেছিল, কতজন মব সেখানে ছিল, কোন পরিস্থিতিতে তাদের উপর অ্যাটাক করা হয়, পুলিশকে তারা জানিয়েছিল, তারপরেও পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি, এই সমস্ত বক্তব্য কিন্তু তাদের এই স্টেটমেন্টে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে সল্টলেকের যে বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে 2 জন ইডি অফিসার তারা ভর্তি রয়েছেন। তাদেরকে দেখার জন্য এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু হাসপাতালে পৌঁছলেন। পিয়ালি, ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিছুক্ষণ আগেই এই মাত্র তিনি ইনফ্যাক্ট সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বলে আমরা জানতে পারছি। আমার শান্তনুবাবুর কাছে প্রশ্ন, যে শান্তনুবাবু, নাও হোয়াট? খুব সংক্ষেপে, আমরা ইডির অফিসিয়াল স্টেটমেন্ট জাস্ট পাচ্ছি, ইতিমধ্যে অভিযোগ এফআইআর করা হয়েছে বলে ইডির তরফ থেকে। এক নম্বর হচ্ছে, দেখুন, ইমিডিয়েটলি যেটা আমার এফআইআর তো হবেই, কারণ এটা ইন্ডিয়ান পেনাল কোডের 353 ধারায় যে কোনো সরকারি কর্মচারীকে অ্যাসাল্ট করা এবং কাজে বাধা দেওয়া আগে 2 বছর অবধি পানিশমেন্ট ছিল, যেটা এখন 5 বছর হয়ে গেছে। আমার তো মনে হয় ইমিডিয়েটলি সমস্ত সংবাদ মাধ্যমও যাদের আক্রান্ত হয়েছে তারাও নিশ্চয় করেছেন মেডিকেল রিপোর্ট দিয়ে, ইনজুরি রিপোর্ট দিয়ে, এবং ইডিও করেছে। কিন্তু আমার এখন হচ্ছে কথা হচ্ছে, যে আমার মেন টার্গেট যেটা ছিল
হাউ টু অ্যাচিভ দ্যাট। আমার টার্গেট, আমার উদ্দেশ্য ছিল যেখানে সার্চ করা, আমার এই সমস্ত কিছুর সাথে সাথে আমাকে ওইটাকে বাইপাস করলে চলবে না। আমার ফার্স্ট প্রায়োরিটিতে এটাও দেখতে হবে যে কি করে আমি সমস্ত কিছু এই লুফলসগুলোকে প্লাগ করে আমি যে কাজে গেছিলাম সেই কাজটা আমার সম্পূর্ণ করতে হবে। কারণ প্রথমত হচ্ছে ওই এলাকাটা অত্যন্ত সংবেদনশীল এলাকা, এবং ওখান থেকে যেটা আমি জানি না আমার পক্ষে বলা উচিত হচ্ছে কি না, আমাদের প্রতিবেশী একটি দেশে পালিয়ে যাওয়ার বিশাল একটা স্কোপ আছে, যেগুলোকে এবং এই শেখ শাহজাহান বিভিন্ন সময় বাংলাদেশের সময় কাটাতো বলে আমরা জানতে পারছি। আমাদের আমি একটু দীপাঞ্জনের কাছে আসি, যে শুভেন্দু অধিকারীর গলায় রোহিঙ্গা ইস্যু, সত্যি কি এর কোনো গ্রাউন্ড রয়েছে দীপাঞ্জন দা? এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। রোহিঙ্গারা অনেকে ভাবেন যে এই বাংলাদেশ বর্ডার, পেট্রাপোল বর্ডার দিয়ে হেঁটে আসে মিছিল করে, তা তো নয়। একটা বড় অংশের রোহিঙ্গারা কিন্তু ভারতবর্ষ ঢুকছে এই সুন্দরবন এলাকা দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে, হলদিয়া এরিয়া দিয়ে এবং দক্ষিণ 24 পরগনা দিয়ে। সেখান থেকে তারা বাংলার মধ্যে মূল ভূখণ্ডে প্রবেশ করছে। এবং এটা ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেন্ট্রাল আইডি রিপোর্ট রয়েছে, স্টেট গভর্নমেন্টকে বারবার বলা হয়েছে একটা বড় অংশের রোহিঙ্গারা এসে দক্ষিণ 24 পরগনায় ঘাঁটি গাড়ে, 4 মাস 6 মাস 1 বছর থাকে, কাগজপত্র তৈরি করে মূল ভূখণ্ডে ভারতে তারা মিশে যায়। ততদিনে তাদের ফলস কাগজ তৈরি হয়ে যায়। এখন এই যে রোহিঙ্গারা যে সেবাটা নিচ্ছে, রোহিঙ্গাদের সেবা নেওয়ার সময় হয়েছে সেটা বোঝা যাচ্ছে। যেরকম ভাবে একটা অর্গানাইজড ওয়েতে এই মব, ইটস আ মব, ইটস নট আ ক্রাউড, খুব ওয়েল অর্গানাইজ, খুব ওয়েল প্ল্যান, এবং এরা বারবার প্রভোগ করছিল সিআরপিএফ এর জওয়ানদের গুলি চালাতে। আমি যেটা বলছিলাম, গুলি চললেই ব্যাপারটা অন্য হয়ে যেত। কিন্তু যারা এই প্ল্যানটা করেছে তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, একটা সাংঘাতিক বিপদ তারা তাদের অতি প্রভাবশালী বাকি যারা বেঁচে আছে 2-1 তাদের জন্য তৈরি করে দিল। এবার ইডি কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বলবে যে এই অতি প্রভাবশালীদের আমরা যদি বাংলায় জেরা করি আমাদের এই অবস্থা হবে, এবার এদের দিল্লিতে নিয়ে যাও। সেটা কিন্তু এই শাহজাহান, অরঙ্গজেব, মুরাদ ওরা সামলাতে পারবে না, কারণ ওটা আদালতের নির্দেশেই। এবার এই অতি প্রভাবশালীরা এবার দিল্লি যাবেন, কারণ দেখতেই পাচ্ছ একটা অর্ডারও ডিক্লেয়ার করেছে, ইমিডিয়েট করেছে, একটু আগে পাস করেছে ইডি। তাদের প্রত্যেক অফিসারের জন্য নির্দিষ্টভাবে পার্সোনাল সিকিউরিটি তৈরি দেবে, এবং সেটা কেন্দ্রীয় বাহিনী দেবে। এটা ভাবা যায় এটা কত লজ্জার ব্যাপার। বাংলায় একটা কেন্দ্রীয় এজেন্সির, আমরা এখানে অভ্যস্ত 2 পয়সা 4 পয়সা 6 পয়সা এক একজন নেতা 15টা 20টা করে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। এবার কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সির লোকদের আমাদের দেখতে হচ্ছে। মানে কোথায় পৌঁছে গেছি আমরা, কোথায় নিয়ে যাচ্ছে বাংলাকে? মৌপিয়া, আমি আসবো দীপাঞ্জনদের কাছে। আমার এখানেই বিশ্বজিৎদার কাছে প্রশ্ন। বিশ্বজিৎদা, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা ড্যামেজিংও হলো নাকি? দেখুন, আমি তো এর আগেও বললাম যে আমরা কিন্তু কোনো হিংসায় বিশ্বাস করি না, এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এরকম ঘটনা ঘটবে আমরা ভাবতেও পারি না। শেখ শাহজাহানদের এবার কি হবে? কেন ঘটলো আমি তো আবার বলছি, শেখ শাহজাহানদের কি হবে? দীপাঞ্জনদা বলছেন যে পাঙ্গাটা তো নিয়ে নিল, এত রেড হয়েছে, কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে পাঙ্গাটা তো নিয়ে নিল। কেন নির্বাচনের আগে, কেন নির্বাচনের আগে আজকে এই ঘটনাটা ঘটলো? এটা তদন্ত করে দেখতে হবে এখন রাজ্য সরকারকে, কারা অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটালো, এবং কেন আজকে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবার জন্য। আমি আবারও বলছি, বাংলাকে করবার জন্য নির্বাচনের প্রাক্কালে আজকে এই ঘটনা ঘটানো হলো। আমরা নিশ্চয়ই তদন্ত করব। আবার বলছে রোহিঙ্গা, সাম্প্রদায়িক রাজনীতি, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, সেই পুরনো রাজনীতি, বাংলাদেশ, রোহিঙ্গা, এই পুরনো সাম্প্রদায়িক রাজনীতি, এটাই বিজেপির রাজনীতি, এটাই বিজেপির রাজনীতি। ঠিক 30 তারিখে ওনাদের নেতা যা বলেছিল, একটা ঘটনা ঘটে হুমকি দিয়ে এসেছিল। রোহিঙ্গা সব ফালতু কথা বলে ঘটনাটাকে ট্রিভিয়ালাইজ করা হচ্ছে। যদি 150 রোহিঙ্গা দক্ষিণ 24 পরগনায় ঢুকে থাকে তাহলে তার জবাব সবার আগে অমিত শাহকে দিতে হবে, কি করে বর্ডার পার করে 150টা রোহিঙ্গা ভারতে ঢুকলো। শাহজাহান কিভাবে সিপিএম থেকে আমি তোমার মাঝখানে কথা বলে নিই, অসভ্যতা করতে নেই, এই ভাই অসভ্যতা করতে নেই, করতে নেই। এই কথা হচ্ছে তুমি তৃণমূল থেকে বিজেপি থেকে সেটা জানি, শাহজাহানকে কখনো সিপিএম কে রেফার করছে, তাহলে যে শুরু করে থামাতে হবে। ভাই তুমি তৃণমূল থেকে
বিজেপি থেকে দাঁড়াও, আমি বলছি সব ফালতু কথা বলে ছেদো কথা বলে ঘটনা থেকে নজর ঘুরিয়ে লাভ নেই। যেটা ঘটনা ঘটেছে, এই যে মৌপিয়াদি তোমার কথার মধ্যে একটা স্পিরিট নিশ্চয়ই আছে, এই যে পাঙ্গাটা নিয়ে নিলে আবার কি হবে, কিন্তু আমরা দেখেছি পাঙ্গা নিয়েও রাজীব কুমারের কিচ্ছু হয়নি। সুতরাং এই ইডি সিবিআই যদি এই পাঙ্গা নিতে উৎসাহ দেয় তৃণমূল কংগ্রেসকে, তাহলে তৃণমূল পাঙ্গা নেবে এবং এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবে। এটা একেবারেই পরিষ্কার, এখানে কোনো কিন্তু নেই যে আজকে রঙ্গিয়াদের নিয়ে যে প্রসঙ্গগুলো তোলা হচ্ছে, তারা আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজের দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে না প্রাথমিকভাবে তারা। এবং রাজ্যে আমি বিশেষভাবে বলি যে আজকে এখানে পুলিশ ফোর্স ইন্টেলিজেন্স কেন রাজীব কুমারের নাম আসছে, তাদের নাকি ইনফর্ম করে যেতে হবে। আমি আবারও তোমাকে বারবার বলছি, এটা সেন্সিটিভ ইস্যু। 10,000 দুর্বৃত্ত জমায়েত করতে পারে যে মানুষ, সে তৃণমূল কংগ্রেসের মাথা হয়ে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। এখন শাহজাহান খাবে তৃণমূলকে না, তৃণমূলের কন্ট্রোলে নেই এরা। এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তুমি তাই দেখতে পাবে। বাস্তব অবস্থা, কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে আশা করব খুব রিজিড অ্যাকশন নেবে, যার থেকে অন্তত মানুষ। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। কিন্তু আজকে যে ঘটনা প্রত্যক্ষ করেছে বাংলা, সেটা খুব ইতিবাচক মেসেজ দেয় না। এই শেখ শাহজাহানদের যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অন্তত রাজ্যের জন্য যে খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না, আজকে সেই বার্তাটা স্পষ্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে ভুরি ভুরি প্রশ্নের অবকাশ থাকতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু একটা রাজ্যের কোনো একটা অঞ্চলের পরিস্থিতি এমন কেন হবে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছলে তাদের আক্রান্ত হতে হবে, রক্তাক্ত হতে হবে, গাড়ি ভাঙচুর করা হবে, পুলিশ এসে পৌঁছবে না এবং কোনোভাবে কেউ অটো ধরে, কেউ কোনোভাবে অন্য কোনো সংবাদ মাধ্যমের গাড়িতে উঠে তারা কোনো রকমের প্রাণ বাঁচাবে। শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা হবে, ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন, ব্যবস্থা নেবে দল। আমাদের নজর থাকবে। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।